ব্যাংকিং খাতে ৩,৪৫,০০০ কোটি টাকায় খেলাপি ঋণ, এক বছরে বেড়েছে ২ লাখ কোটি টাকার বেশি। গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে তোপের মুখে বিইআরসি, বাতিলের দাবি উদ্যোক্তাদের, অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি ক্যাবে। রোজায় ভেজাল ঠেকাতে প্রতিদিন অভিযান, জানালেন শিল্প উপদেষ্টা। ৩টি ভ্রাম্যমাণ আদালত বসাবে বিএসটিআই। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। বেড়েই চলেছে খেলাপি ঋণের পরিমাণ। ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩,৪৫,০০০ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ২০% বেশি। গত এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ কোটি টাকা। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। এ সময় তিনি বলেন, কিছু ব্যাংক থাকুক বা না থাকুক, গ্রাহক টাকা পাবেন। অনিয়ম, দুর্নীতি, লুটপাটের কারণে গেল আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকে ব্যাংক খাত ভঙ্গুর হয়ে পড়েছে। রাজনৈতিক প্রভাব দেখিয়ে এক শ্রেণীর ব্যক্তি ও প্রতিষ্ঠান নামে বেনামে নিয়েছে হাজার কোটি টাকা ঋণ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ২০২৪ সাল শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৩,৪৫,০০০ কোটি টাকার উপরে, যা গেল সেপ্টেম্বরে ছিল 2,45,০০০ কোটি টাকা। অর্থাৎ ৩ মাসে দেশের খেলাপি বেড়েছে ৬০,০০০ কোটি টাকার বেশি, যা রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মোট ঋণের ৪২.৮৩%, আর বেসরকারি ব্যাংকের ১৫.৬%। যা আগে যেটা ১৮০ দিন ছিল সেটাকে ৯০ দিন করা হচ্ছে এখন। ফলে শ্রেণীকৃত ঋণের পরিমাণটা একটু বাড়বে, অ্যাক্সিলারেটেড হবে আর কি। যেটা বাড়তোই ১৮০ দিন পরে ওইখানে যেত, কিন্তু সেটা এখন ৯০ দিন পরে সেখানে চলে যাবে। তো সেই কারণেও আমরা একটা ফাস্টার অ্যাক্সিলারেটেড এটা দেখব, ক্লাইম্বিং অফ এনপিএলটা হবে। আগামীতে ব্যাংকিং খাতে খেলাপি আরও বাড়বে জানিয়ে গভর্নর বলেন, দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজনে একীভূত করা হবে, তবে সব গ্রাহকই আমানতের টাকা ফিরে পাবেন। ব্যাংক থাকুক না থাকুক, ব্যক্তি তার টাকাটা পাবে, এটাকে আমরা নিশ্চয়তা দিচ্ছি সরকারের পক্ষ থেকে। দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। আইন অনুযায়ী ব্যাংক খাত পুনর্গঠন করা হবে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবার জন্য জ্বালানি নিশ্চিত করতেই গ্যাসের মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকারের বিভিন্ন পদক্ষেপে জুন নাগাদ মূল্যস্ফীতি 7% নেমে আসবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। বুধবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরামের এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। দেশজুড়ে মডেল মসজিদ তৈরিতে ব্যাপক লুটপাট হয়েছে বলেও জানান তিনি। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরামের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দেশের অর্থনীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে ডাকাতি করেছিল, যার কুফল এখন বহন করতে হচ্ছে। শেখ হাসিনা দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় ফেলে গেছে। জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা জানিয়ে প্রেস সচিব বলেন, বিদ্যুৎ খাতে টেকসই সমাধানে কাজ চলছে। গ্যাসের নতুন কূপ খনন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জোর দিচ্ছে সরকার। গ্লোবালি ইউক্রেন ওয়ার এগুলোর কারণে যে এলএনজির প্রাইস সেটা তো অনেক হাই ছিল। গভর্নমেন্ট কত সাবসিডি দিবে? তো সেই জায়গায় গভর্নমেন্ট প্রাইসটাকে অ্যাডজাস্ট করতে চাচ্ছে। অ্যাডজাস্ট করলে যেটা হবে যে গভর্নমেন্ট, আমরা চাই যে সবাই যাতে এনার্জির ঠিক মতো পায়। শফিকুল আলম বলেন, কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানকে ব্যাংকিং সুবিধা দিয়ে দেশ থেকে টাকা পাচার হয়েছে। ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতে কাজ করছে সরকার। আসন্ন রমজানে ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুদ, তাই বাজার নিয়ন্ত্রণে থাকবে বলেন তিনি। এই গভর্নমেন্ট তো চেষ্টা করছে। হ্যাঁ, আর এক কথা হচ্ছে যে আপনি ইনফ্লেশনকে ফাইট দিতে হলে আপনার ইন্টারেস্ট রেট হাই করা লাগছেই। এটা পুরো পৃথিবীতে এটা একটা স্বীকৃত নিয়ম। এতে টেম্পোরারিলি আপনার
ইন্টারেস্ট রেট হাই হয়ে গেছে, বাট যখনই ইনফ্লেশনটা কমা শুরু হবে তখন দেখবেন যে আবার ইন্টারেস্টকে কমানো হচ্ছে। বৈদেশিক বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানো হচ্ছে। এজন্য বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে বলেও জানান প্রেস সচিব। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে তোপের মুখে পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বুধবার বিয়াম মিলনায়তনে শুরু হওয়া শুনানি বাতিলের দাবি জানান শিল্প উদ্যোক্তারা। এ সময় ভোক্তা সংগঠন ক্যাব গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আগামী রোববারের মধ্যে খারিজ করার দাবি জানায়। অন্যথায় আন্দোলনে রূপ নিতে পারে বলে জানায় সংগঠনটি। দেশে চাহিদার তুলনায় গ্যাসের যোগান কমপক্ষে 25 ভাগ কম। শিল্পের বর্ধিত চাহিদা পূরণে আপাতত এলএনজি আমদানিই ভরসা। এতে প্রতি ইউনিটে খরচ পড়ে 72 টাকার ওপরে। এজন্য বিতরণ সঞ্চালন কমিশনসহ নতুন শিল্প কারখানার বয়লার ও শিল্প কারখানার জেনারেটরে সরবরাহ করা প্রতি ইউনিট গ্যাসের দাম যথাক্রমে 30 ও 31.75 টাকা থেকে বাড়িয়ে 75.72 টাকা প্রস্তাব করে পেট্রোবাংলা। এরই মধ্যে প্রতিশ্রুতি পাওয়া শিল্পের অনুমোদিত লোডের 50% বেশি ব্যবহারে এবং পুরনো শিল্পের অনুমোদিত লোডের বেশি গ্যাসের ওপরও এই দর কার্যকরের প্রস্তাব তাদের। শিল্প মালিকরা এই দর বৃদ্ধির প্রস্তাব কয়েক সপ্তাহ ধরেই খারিজের দাবি জানান। তারপরও বুধবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে শুনানি শুরু করে বিইআরসি। তখন অংশীজনরা তীব্র বিরোধিতা করে বলেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ ও শিল্প খাত। আপনি একই ইন্ডাস্ট্রি এক্সিস্টিং যারা আছে তারা একটা রেটে অপারেট করবে, তার কস্ট একরকম হবে। যদি সে এক্সপ্যানশনে যায় তার একটা রেট হবে, তার কস্ট ভিন্ন। যদি নতুন হয় তাহলে আর একটা 75 টাকা। এইভাবে কিভাবে কম্পিট করবেন? আমাদেরকে আপনাদের ইনএফিশিয়েন্সির জন্য আমাদেরকে আপনি ইনএফিশিয়েন্ট এন্টারপ্রেনার বানায় দিবেন, দেশকে ব্যাংকরাপ্ট করে দিবেন, এটা হতে পারে না। সত্যি যদি দেশের এমপ্লয়মেন্টের কথা চিন্তা করে, ইকোনমির কথা চিন্তা করে, যারা এই কাজগুলি এখানে সামনে আনলো তারা তো রাদার অফার করা উচিত ছিল যে কিভাবে এটা 23 টাকা 24 টাকার মধ্যে আনানো যায়। ভোক্তা সংগঠন ক্যাবের পক্ষে বলা হয়, সরকার জ্বালানি খাতের দুর্নীতি বন্ধের উদ্যোগ নিলে দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। তাদের মতে কোনোভাবেই 10 থেকে 12 ভাগ সিস্টেম লস গ্রহণযোগ্য নয়। কোনো অবস্থাতেই যেন আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়া না হয়। 3400 কোটি টাকা বাড়ানোর জন্য শিল্পের 30 টাকা থেকে 75 টাকা করার যে প্রস্তাব, সেটা ভয়ঙ্কর রকমের গণবিরোধী। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে ক্যাবের মানববন্ধন হয় বিয়াম ভবনের সামনে। বুধবার শুনানিতে পাওয়া মতামত পর্যালোচনা করে গ্যাসের দামের সিদ্ধান্ত জানাবে বিইআরসি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারও প্রথম রমজান থেকে সারা দেশে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে রমজান উপলক্ষে ভেজাল প্রতিরোধে ও বিএসটিআই এর কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, রাজধানীতে ছুটির দিনসহ 7 দিনই 3টি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, আর জেলা ও উপজেলা পর্যায়ে 1টি করে অভিযান পরিচালনা হবে। এর পাশাপাশি দেশব্যাপী সার্ভিল্যান্স টিমের মাধ্যমে বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ সময় শিল্প উপদেষ্টা বলেন, খোলা বাজার থেকে ইফতার ও সেহরি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করেছে বিএসটিআই। মোট 737টি নমুনার মধ্যে পরীক্ষা করা হয়েছে 559টি। এছাড়া গেল 4 মাসে মোট 471টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মামলা হয়েছে 428টি, জরিমানার পরিমাণ 2,47 লাখ টাকা। প্রমাণ ল্যাবের সাহায্যে জনসম্মুখে পরীক্ষা সহ বিভিন্ন ধরনের 142টি নমুনা বাজার থেকে কিনে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হয়েছে। কোনোটিতে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায় নাই। শেয়ার বাজারে লুটপাটকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার ডিএসসি ব্রোকার অ্যাসোসিয়েশন ডিবিএ আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি বলেন, কারসাজিকারীদের শাস্তি না দিলে এমন ঘটনা ভবিষ্যতেও ঘটতে থাকবে। বলেন,
পুঁজিবাজারে কর্মসংস্থান ও আয়ের বড় সুযোগ তৈরি করতে পারে। বিগত সরকারের সময় কেউ পুঁজিবাজারকে ধারণ করেনি। দেশের অর্থনীতির অন্যান্য সূচকের সঙ্গে পুঁজিবাজারকে যুক্ত করার আহ্বান জানান তিনি। বলেন, অতিরিক্ত নিয়ন্ত্রণ ক্ষমতা দুর্নীতির সুযোগ করে দেয় নিয়ন্ত্রকদের। এ সময় জানানো হয়, গত ১.৫ দশকে পুঁজিবাজারে বিনিয়োগে প্রকৃত আয় কমেছে ৩% এবং বাজার সংকুচিত হয়েছে ৩৭%। বাংলাদেশের সরকারগুলি কেউ স্টক মার্কেটকে অন করতে পারে কোনো সময়। মানে স্টক মার্কেট তো আলাদা, এটা আলাদা একটা বিষয়। এটা মনে হয় অর্থনীতির বাইরে একটা কিছু বিষয়, একটা সেপারেট একটা কিছু। এটা যে অর্থনীতির একটা মূল চালিকা শক্তি। মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের মাধ্যমে কৃষকরা পণ্যের ন্যায্য মূল্য পাবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সাভারে হর্টিকালচার সেন্টারে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বর্তমানে কৃষি জমি কমছে, জনসংখ্যা বাড়ছে। মিনি কোল্ড স্টোরেজের মাধ্যমে কৃষক ফসলের ন্যায্য মূল্য পাবে। উৎপাদন বেশি হলে এবং মূল্য কমে গেলে কোল্ড স্টোরেজে ফসল সংরক্ষণ করা যাবে। এছাড়া চাষিদের জন্য পরামর্শক মোবাইল অ্যাপ খামারি তৈরি করা হয়েছে। স্মার্ট এ অ্যাপের মাধ্যমে কৃষক তাৎক্ষণিকভাবে জমির উপযোগী ফসল ও সারের তথ্য জানতে পারবে বলেও জানান কৃষি উপদেষ্টা। অমর ২১শে বইমেলায় চতুর্থবারের মতো হাইজিন পার্টনার হিসেবে কাজ করছে ডেটল ও হারপিক। মেলার আগত দর্শনার্থীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা রেখেছে ডেটল। অন্যদিকে মেলায় স্বাস্থ্যসম্মত টয়লেট সেবা নিশ্চিত করতে কাজ করছে হারপিক। মহিলা ও পুরুষদের জন্য আলাদা টয়লেটের এবং সার্বক্ষণিক পরিচ্ছন্নতা কর্মীর ব্যবস্থা করেছে হারপিক। হ্যান্ড ও টয়লেট হাইজিন ছাড়াও মেলায় শিশুদের হাইজিন শিক্ষার জন্য রয়েছে ডেটল হারপিক হাইজিন কারিকুলাম স্টল, যেখানে গিফট সংগ্রহের পাশাপাশি মজার মজার গেম খেলার সুযোগ পাচ্ছে শিশুরা। অনেক উৎসাহী বাবা মা তাদের সন্তানদের নিয়ে আসছেন স্টল পরিদর্শনে। শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং ডিজিটাল ডিসপ্লে প্রযুক্তির প্রসারে এগিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি গ্লোবাল। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে দেশের শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার নিয়ে কথা বলেন এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের কর্মকর্তারা। এ সময় জানানো হয়, দেশের শিক্ষা খাতে প্রায় ২,০০০ ইউনিট ডিজিটাল ডিসপ্লে বোর্ড সরবরাহ করার লক্ষ্যে কাজ করছে এলজি। অনুষ্ঠানে শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড সাংহো চুন। প্রযুক্তির ব্যবহার বাড়াতে অবদান রাখায় এ সময় কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের পতনের লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসসির প্রধান সূচক কমেছে 14.09 পয়েন্ট। এ সময় লেনদেন হয়েছে 463 কোটি 39 লাখ টাকার শেয়ার। বুধবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 127টির বিপরীতে 208টি কোম্পানি দর হারিয়েছে। 65টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিল অপরিবর্তিত। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্যাংকিং খাতের আইএফআইসি ব্যাংক, দ্বিতীয় ফুয়াং ফুড, মিডল্যান্ড ব্যাংক তৃতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 22.47 পয়েন্ট কমে অবস্থান করছে 14,683 পয়েন্টে। লেনদেন হয়েছে 10 কোটি 89 লাখ টাকার শেয়ার। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।